back-to-back horror stories. সারাদিন টানা কাজ করে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল সুতপা। তবু কি ওর নিস্তার আছে? ও এই প্রজেক্টের কোঅর্ডিনেটর, এনজিওর একমাত্র পার্মানেন্ট এমপ্লয় হিসেবে এসেছে। বাকিরা সবাই আনকোরা ইন্টার্ন। ও যদি থেমে যায়, ইন্টার্নগুলোও থেমে যাবে। তাছাড়া সুতপাকে বাদ দিয়ে বাদবাকি কেউই সুন্দরবনটা তেমন চেনে না। এমনিতেই এখন ভরা বর্ষা, সব দিকে খেয়াল না রাখলে যে কোনো সময় একটা বিপদ নেমে আসবে। সুন্দরবনের নামেই কেবল সৌন্দর্য আছে, আদতে এই জঙ্গল একটা জীবন্ত মৃত্যুকূপ। পদে পদে মরণের হাতছানি এখানে হাওয়ায় লুকিয়ে বসে থাকে। গাছের নরম সবুজ পাতার আড়ালে ঘন হয়ে আসা রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা নোনা জলের ধারালো দাঁতের কুমির, এসব লৌকিক বিপদ ছাড়াও রয়েছে নানান অলৌকিক অতিপ্রাকৃত ভয়। এখনো গ্রামে গ্রামে কান পাতলে শোনা যায় সুন্দরবনের গভীরে ঘাপটি মেরে থাকা কত সব প্রেতদের কাহিনী। সুতপার মন কুসংস্কারাচ্ছন্ন নয়। অবশ্য সে এটাও জানে শহরের আইন এখানে মিথ্যে। নাগরিক সূর্য এখানে পূর্ণিমা রাতের তারার মতো প্রায় অদৃশ্য। জঙ্গলের আইন আলাদা, নিয়ম কানুন ভিন্ন। সুতপাড়া সুন্দরবনে এসেছে 3 দিন হতে চলল। রায়মঙ্গল এরিয়াতে ওদের কাজ। তৃতীয় দিন বিকেলে টিমের বাকি সবাইকে লঞ্চে পাঠিয়ে সুতপা একা গ্রামের কিছু মহিলার সঙ্গে দরকারি কথা বলছিল। এই গ্রাম রায়মঙ্গল নদী ছাড়িয়ে বেশ কিছুটা ভেতরে। মূল নদী থেকে একটা সরু খাল বেরিয়ে এসেছে দক্ষিণে। গ্রামটি খালের ধারে। সুতপাদের লঞ্চে যেতে হলে নৌকো করে যেতে হয়। পায়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু অনেক বেশি সময় লাগে। কাজের সুবিধার জন্য এই গ্রামেরই একজনের নৌকো 1 সপ্তাহের জন্য ভাড়া করেছিল সুতপা। ওই নৌকো করেই টিমের বাকিরা লঞ্চে গেছে। এবার সুতপার যাওয়ার পালা। ইতিমধ্যে সন্ধে নেমেছে সুন্দরবনের অন্ধকার আকাশে। চাকা চাকা মেঘ জমছে ক্রমশ। যে কোনো সময় বৃষ্টি নামবে। সুতপা মাঝিকে বলল, একটু তাড়াতাড়ি করো হারুদা, লঞ্চে যাওয়ার আগেই বৃষ্টি নামলে খাতাপত্তর সব ভিজে যাবে। মাঝি বলল, বাতাস উল্টা দিকে দিদিমণি, একটু সময় লাগবো। যে ভয়টা সুতপা পেয়েছিল সেটাই হলো মিনিট 5 যেতে না যেতেই। আচমকা হিম হাওয়া স্রোতের মতো ছুটে এলো নদীর দিক থেকে। তারপরে শুরু হলো ঝড় বৃষ্টি। টলে উঠল নৌকো। অভিজ্ঞ মাঝি হারুন অনেক চেষ্টা করেও বাগে আনতে পারল না নৌকোর চলন। শেষে একসময় বৈঠা ছেড়ে দিল। যাক, নৌকো যেদিকে ভেসে যাবে যাক। সুতপা জড়সড় হয়ে বসে রইল ছইয়ের ভিতরে। বিদ্যুৎ চমকানোর আলো ছাড়া আর কোনো আলো নেই কোথাও। হাওয়ার ধাক্কায় নৌকো ছুটছে শোঁ শোঁ বেগে, কিন্তু কোন দিকে তা কেউ জানে না। মাঝরাতে যখন ঝড় থামল, মেঘ কেটে গিয়ে উঁকি দিল চতুর্দশীর ভরা চাঁদ। চাঁদের নরম আলোয় এক অদ্ভুত দৃশ্য দেখা গেল রায়মঙ্গল নদীর কোনো এক জায়গায়। দেখা গেল একটা মাঝিহীন নৌকো টলমল করছে জলের উপর। নৌকোর পাটাতনের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে বছর 30-এর এক নারী। চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে তার সারা শরীর। ক্লান্ত নৌকোটি ভাসতে ভাসতে এসে ঠেকল জঙ্গল ঘেরা শতাব্দী প্রাচীন একটা ঘাটে। ইতিমধ্যে কখন যেন ঘাটের উপর এসে দাঁড়িয়েছে সাদা কাপড় পরা কয়েকজন নারী। ওদের মধ্যে থেকে 4 জন
অজ্ঞান সেই নারীকে একটা বাঁশের চাটাইয়ে তুলে নিয়ে জঙ্গলের গভীরে মিলিয়ে গেল। সুতোপার জ্ঞান যখন ফিরল ততক্ষণে ভোরের আলো ফুটে গেছে। প্রথমে কিছুক্ষণ বোকার মতো এদিক ওদিক দেখছিল সুতোপা। একটা মাটির ঘরে চৌকিতেও শুয়ে আছে। ছোট দুটো জানলা দিয়ে সূর্যের ভাঙা আলো ঢুকছে ভেতরে। সবকিছু মনে পড়তে কিছুটা সময় লাগলো ওর। ততক্ষণে ধবধবে সাদা কাপড় পরা একজন অচেনা মধ্যবয়স্কা নারী এক গ্লাস জল হাতে ঘরে ঢুকল। সুতোপাকে দেখে মুচকি হেসে সেই নারী বলল, এই তো জ্ঞান ফিরেছে, নাও মা এই জলটা খেয়ে নাও। অবসন্ন গলায় সুতোপা বলল, কে আপনি? আমি আমি কোথায়? নারীটি তখনও হাসছে, বলল, আমায় তুমি চিনবে না মা, তুমি জলটা খাও, ভালো লাগবে, ওতে কিছু পথ্য মেশানো আছে। আর কথা না বাড়িয়ে এক চুমুকে জলের গ্লাস শেষ করল সুতোপা। সারা রাত অজ্ঞান থেকে ওর তেষ্টাও পেয়েছিল যথেষ্ট। জল খেয়ে সুতোপা জিজ্ঞেস করল, আমার আমার টিমের বাকিরা কোথায়? তা তো মা আমরা জানি না। ও টিমমেটদের কোনো খোঁজ নেই শুনে একটু উত্তেজিত হয়ে উঠল সুতোপা। উঠে বসল বিছানায়। এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করল, এই জায়গাটার নাম কি? কোন ব্লক? ছোট মিয়াখালী, রাক্ষসখালী, বুড়িচাঁদ, কুমিরমারি, বুধবারের হাট, কোন গ্রাম এটা? সুতোপার উত্তেজনা দেখে ওর হাত ধরে ওকে শান্ত করে বসালো মহিলা। বলল, এই গ্রাম কোনো ব্লকে পড়ে না মা, এসো আমার সঙ্গে বাইরে, এসো এসো। মহিলার পিছু পিছু বাইরে এসে আশপাশটা একবার দেখে প্রেত দেখার মতো চমকে উঠল সুতোপা। গভীর জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে ওরা। কোথাও বাড়ি ঘরের কোনো চিহ্ন মাত্র নেই। কেবল একটা মাত্র মাটির বাড়ি রয়েছে, যেটায় এতক্ষণ শুয়েছিল সুতোপা। নারীটি বলল, আমরা হচ্ছে সেকেলে বেদপা মা। এককালে সদরবনের বেদপাদের এখানে এনে রাখা হতো, তখন এখানে অনেক বাড়ি ঘর ছিল। ৬৬ ঝড়ে সব ভেঙে গেল, আর ঠিক করেনি কেউ। আমরা বেদপাড়াও ঘর বাড়ি বাদ দিয়ে গাছে জঙ্গলে থাকা শুরু করলাম। হ্যাঁ, গাছে? চমকে উঠল সুতোপা। হ্যাঁ মা, গাছে। দেখো মা, ওই যে কেওড়া গাছটার ডালে দেখো একজন বসে আছে। ওই তোমাকে দেখেছিল মা সবার আগে। মহিলার কণ্ঠস্বর শুনে গায়ে কাঁটা দিল সুতোপার। ভয়ে ভয়ে ওর দেখানো গাছের দিকে তাকালো, আর তাকিয়ে দেখল সাদা শাড়ি পরা একটা কঙ্কালসার মেয়ে কেওড়ার ডালে বসে কেওড়া খাচ্ছে। মেয়েটার শরীরের চামড়া প্রায় নেই বললেই চলে। চোখ গর্তে ঢুকে গেছে, ঠোঁট শুকিয়ে কাঠ। কেওড়া খাওয়ার সময় যে সামান্য মুখ নড়ছে, ওটুকুই প্রমাণ করছে মেয়েটা জীবিত। এই অপার্থিব দৃশ্য দেখে সুতোপার দুর্বল শরীর আবার টলে উঠল। জ্ঞান হারাতে হারাতে দেখল চারপাশের গাছ থেকে মাটিতে নেমে আসছে অসংখ্য এক সাদা শাড়ির কাফেলা। দ্বিতীয়বার ওর জ্ঞান ফিরল বুড়িচাঁদ গ্রামের হারুন মাঝির বাড়িতে। এবার জ্ঞান ফিরতেই ধড়ফড় করে উঠে বসল সুতোপা। দুপুর গড়িয়ে গেছে অনেকক্ষণ। বিকেলের নরম আলো ছড়িয়ে পড়েছে হারুনের ছোট্ট উঠোনে। সুতোপাকে উঠে বসতে দেখে ছুটে এলো হারুন আর হারুনের বউ। ওদের দিকে তাকিয়ে খানিক ভ্যাবাচাকা খেয়ে গেল সুতোপা। জিজ্ঞেস করল, আমি কোথায় ছিলাম? হারুন উত্তর দিয়ে বলল, নৌকোয় ছিলে দিদিমণি, আমি পড়ে গেছিলাম জলে। ঝড় কমার পর সারা রাত ধরে তোমারে খুঁজছি আমরা, এই দুপুরে পালাম।
সুতপা জিজ্ঞেস করল, কোথায় পেয়েছো আমাকে? মুড়িজেলা খালের মুখে। মুড়িজালা খাল কোথায় সুতপা জানে। এখান থেকে আরো দক্ষিণে, সুন্দরবনের ভিতরের দিকে। সুতপা জিজ্ঞেস করল, আচ্ছা হারুদা, এখানে কোনো বিধবাদের গ্রাম আছে? আমার সকালে যখন জ্ঞান ফিরলো আমি ওই গ্রামে ছিলাম, জঙ্গলের মধ্যে। তুমি তুমি জানো কোথায় ওই গ্রাম? সুতপার কথা শুনে আচমকাই নিশ্চল পাথরের মতো থমকে গেল হারুন আর ওর স্ত্রী। ওদের চেহারা থেকে সমস্ত অনুভূতি মুহূর্তে হারিয়ে গেল। একবার ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে হারুন জিজ্ঞেস করল, তুমি তুমি ওই গ্রামে গেছিলে দিদিমণি? সুতপা ঘাড় নাড়ল। হ্যাঁ, কেন? হারুন বিড়বিড় করে বলল, তুমি তুমি বাড়ি যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি যাও দিদিমণি। সুতপা জিজ্ঞেস করল, কেন? হারুনের বউ এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। ব্রিটিশ আমলে ওই গ্রাম ছিল দিদিমণি, এখন আর ওরম কোনো গ্রাম নেই। স্বামী মরার সময় আসলে আমরা স্বপনে ওই গ্রামে যাই। ওই গ্রাম তখন আমাকে ডাকে, তুমি বাড়ি যাও দিদিমণি, তুমি বাড়ি যাও। হারুনের বউয়ের কথা শেষ হতে না হতেই সুতপার টিমের একটা ছেলে হাঁপাতে হাঁপাতে ছুটে এলো বাড়ির উঠোনে। ছেলেটার চোখ মুখে ভয় আর উত্তেজনা মিলেমিশে এক অদ্ভুত ছায়া ফেলেছে। সুতপাকে বিছানায় বসে থাকতে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল সে। তারপর কি যেন ভেবে নিয়ে বলল, ম্যাম, আপনার আপনার বাড়ি থেকে ফোন এসেছিল। আজ আজ সকালে স্যার একটা ফেটাল অ্যাক্সিডেন্ট করেছেন। ম্যাম ম্যাম আরো কিছু বলছিল ছেলেটা, যদিও সুতপার কানে আর কোনো কথা ঢুকল না। আবার জ্ঞান হারালো সুতপা। জ্ঞান হারাতে হারাতে ওর চোখের সামনে ভেসে উঠল সকালে দেখা সেই নারী মূর্তি। ওকে হাতছানি দিয়ে ডেকে বলছে, এসো মা, এসো, এটা এখন থেকে তোমারও গ্রাম। সে প্রায় বছর 40 আগের কথা। সোনাতলা গ্রামে তখনও ইলেকট্রিসিটি পৌঁছায়নি। সন্ধে ঘোর হতে না হতেই গাছপালা ছাওয়া পথঘাটে নেমে আসতো যুগান্তরের অন্ধকার। আর সেই সঙ্গে বেরিয়ে পড়তো বাগানে জঙ্গলে ঘাপটি মেরে বসে থাকা ভূত প্রেতের দল। মেছো ভূত, গেছো ভূত, স্কন্ধকাটা, শাকচুন্নি, বেম্মদত্তি। ভূতের নাম আর ঘরানা লিখতে বসলে দিন ফুরিয়ে যাবে। সে সময় সোনাতলা ছিল টাটকা মাছের জন্য বিখ্যাত। গ্রামের আশেপাশে অজস্র ভেড়ি, দক্ষিণের বিশাল নদী থেকে তাজা মাছ আসত রবি আর বুধবারের হাটে। আর সেই মাছের গন্ধে আসত মেছো ভূত। গ্রামের লোকজন যখন বাজার করে বাড়ি ফিরত, মানুষের বেশ ধরে মেছো ভূত তাদের সঙ্গ নিত। আচমকা রাস্তা ফুঁড়ে উদয় হতো আর জিজ্ঞেস করত, আচ্ছা দাদা, কি বাজার করলেন? হাটুরেরা তো আর বুঝতো না প্রশ্নকর্তা মানুষ নাকি ভূত। আশেপাশের অনেক গ্রামের মানুষ আসতো সোনাতলা বাজারে। সবাই সবাইকে চিনতও না। তারা বেশ সরল মনেই উত্তর দিত, এই তো আলু, পটল, কাঁচা লঙ্কা আর মাছ। ভূতের চোখ চকচক করত। মাছ? তা কি মাছ কিনলেন? বোয়াল? তারপর ইশারায় নিজের ব্যাগ দেখিয়ে বলতো, আমি মাগুর মাছ কিনেছি। যদিও ওই ব্যাগের ভিতরে কিছুই থাকতো না। হাটুরে বলতো, না না, বোয়াল না, দেশি ভেটকি। ব্যাস, এরপর কখন যে ভূত কথার ছলে হাটুরেকে ভুলিয়ে টুক করে ব্যাগ থেকে মাছটা তুলে নিত
তা কেউ টের পেত না। বাড়ি ফিরে যখন ব্যাগ উপর করত তখন দেখা যেত মাছ হাওয়া। আমার ঠাকুরদার ব্যাগ থেকেও এমন অনেকবার মাছ নিয়েছে মেছো ভূতে। যেদিন এমনটা ঘটত ঠাকুমা বেশ মজাই পেতেন। তিনি ছিলেন ঘটি বাড়ির মেয়ে, আর আমার ঠাকুরদা বাঙাল। মেছো ভূতে মাছ তুলে নিয়ে গেছে দেখে ঠাকুমা পিন ফুটিয়ে বলতেন, বেশ হয়েছে, মেছো ভূত না ছাই, ওগুলো সব বাঙাল ভূত। মাছ দেখলেই নোলা পড়ে, মুড়েও চুরির স্বভাব যাবে না। কতবার বলেছি এই বাঙাল গা ছেড়ে শহরের দিকে চলো, তা উনি নড়বেনই না। ঘটিদের দেখে কিছু শেখো, মরার পর ভূত হয়ে চুরি করতে আসি না আমরা, ইত্যাদি 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 ইত্যাদি। ঠাকুমার খোঁটা শুনে ঠাকুরদা ভিতরে ভিতরে জ্বললেও মুখে কিছুই বলতে পারতেন না। কি বা বলবেন, আশেপাশের 10 গ্রামে খুঁজলেও একজন ঘটি পাওয়া যাবে না যে, সব বাঙাল। ফলে এখানকার ভূতগুলোও যে বাঙাল তা বোঝার জন্য তো আর জটিল তর্কশাস্ত্র লাগে না। ঠাকুমার অপমান তাই মুখ বুঝেই সহ্য করে নিতেন। সেবার এক রোববারের পরন্ত বিকেল, হাট থেকে ফিরছিলেন ঠাকুরদা। সেদিন ছিল আমার বাবার জন্মদিন। বেশ ভালো রকমেরই বাজার করেছিলেন। 5.5 কিলোর একটা কাতলা, মাংস, 2-3 প্রকারের মিষ্টি, দই, 2 হাতের 2টো ব্যাগ উপচে পড়ছিল জিনিসপত্রে। মোটামুটি মাঝ রাস্তা আসতে আসতে সন্ধে নামল, আর প্রায় সঙ্গে সঙ্গেই পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ও দাদা, বলি শুনছেন? সেদিন ঠাকুরদা সতর্ক ছিলেন। তিনি ডাক শুনেও ফিরলেন না, যেমন হাঁটছিলেন তেমনই হাঁটতে থাকলেন। পিছনের লোকটা আবার বললেন, দাদা, আমি ভূত না, মানুষ। আসুন দুজনে গল্প করতে করতে যাই। আমার মেয়েটার জন্মদিন আজ। ভয় হচ্ছে যা জিনিসপত্র কিনেছি তা না রাস্তাতেই উধাও হয়ে যায়। বাজারে আপনাকে দেখেছিলাম, আপনিও যে মানুষ তা তখনই বুঝেছি। দাঁড়ান, দুজনে একসঙ্গে যাই। এবার ঠাকুরদা দাঁড়ালেন, ঘুরে দেখলেন দীর্ঘকায় একটা লোক বেশ ভারী একটা ব্যাগ হাতে হেঁটে হেঁটে আসছেন। ঠাকুরদাকে দাঁড়াতে দেখে লোকটার মুখে হাসি ফুটল। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, অনেকক্ষণ ধরেই আপনার পিছু পিছু হাঁটছি, সন্ধে নামায় আপনাকে ডাকলাম। ঠাকুরদা জিজ্ঞেস করলেন, তা কোথায় যাবেন আপনি? লোকটা বললেন, আমি যাব গৌড়খালি। আজ আমার মেয়ের জন্মদিন, তাই আপনাদের বাজারে এসেছিলাম ভালো মাছ শাক কিনতে। কথা বলতে বলতে দুজনে আবার হাঁটা শুরু করলেন। না, সেদিন ঠাকুরদার ব্যাগ থেকে মাছ হাওয়া হয়ে যায়নি, হাওয়া হয়েছিল দই মিষ্টিগুলো। মিষ্টির শূন্য ভাঁড়গুলো দেখে ঠাকুরদার সে কি হাসি! হতভম্ব ঠাকুমার দিকে তাকিয়ে হাসতে হাসতে ঠাকুরদা বলেছিলেন, ঘটিরাও কিন্তু কম যায় না চুরি বিদ্যায়, কি বলো হিরোর মা? রূপকথার গল্প না শুনলে আমার ঘুম আসে না। দিদিমা রূপকথা উচ্চারণ করতে পারে না, অশিক্ষিত গাইয়া টানে বলে রূপকথা। দিদিমাই আমায় রূপকথার নেশা ধরিয়েছে। কত বয়স তখন আমার? 4 কি 4.5। ভরা বৈশাখের রাত, গরমে কিছুতেই ঘুমোতে পারছিলাম না। ঘ্যান ঘ্যান করে মাকে জ্বালাচ্ছিলাম। তখন আমি আর মা একসঙ্গে ঘুমোতাম। মাসের বেশিরভাগ রাতে বাবা ঘুমোতো ভেড়ির ঘরে। সে রাতে আমার অত্যাচারে মা যখন আর তিষ্ঠ হতে পারছে না, তখন খুক খুক করে কাশতে কাশতে দিদিমা এসে দাঁড়ালো খাটের পাশে। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রূপকথা শুনবা ভাইদা? সেই থেকে শুরু। তারপর কত যে রাক্ষস খক্ষস, রত্তি দানব, মেছো ভূত, গেছো ভূত, শাকচুন্নি, স্কন্ধ কাটা, চালাক জোলা, বোকা জমিদার আমার বিছানার আশেপাশে ঘুরে বেড়িয়েছে সারা রাত, তার ইয়ত্তা নেই। মাকে ছেড়ে আমি দিদিমার সঙ্গে ঘুমানো শুরু করলাম দক্ষিণ পাশের ঘরে। এই ঘরের জানলা খুললেই উঠোন। জ্যোৎস্না রাতে সারা উঠোনে স্রোতের মতো ভেসে বেড়াতো উজ্জ্বল রূপলি আলো। উঠোন পেরিয়ে পুকুর, পাকা রুই কাতলার ঘাই শুনতে পেতাম শুয়ে শুয়ে। এমন রাতেই দিদিমা ভূতের গল্প বলতো। ঘোর অন্ধকারের চেয়ে
জোছনা রাতের আবছা আলো ছায়াতেই ভয়টা বেশি পেতাম আমি। নিরেট অন্ধকারের যে ভয়, সে ভয় বড় বেশি সরল, একরৈখিক। কিন্তু চাঁদের মেদুর আলোর নিচে জেগে ওঠে যে পৃথিবী, সেই পৃথিবীর ভয় বহু রৈখিক। স্তরে স্তরে সে গ্রাস করে মানুষকে, আমাকেও করে। মনে হয় ওই উঠোনে সীমানায় যেখানে মিলিয়ে গেছে চাঁদের আলো, তার ওপাশে ওই যে ঘন আম কাঁঠালের বাগান, অচেনা জগতের কোনো প্রাণী যদি দুম করে ওই সীমানা পেরিয়ে এসে দাঁড়ায় আমার চেনা উঠোনে, গা ছমছমে দাঁত বের করে হাসতে হাসতে সে যদি চলে আসে আমার জানলার পাশে। দিদিমাও বোঝে কখন আমি ভয় পাই। ভয় দূর করার একটা ছড়া শিখিয়ে দিয়েছিল আমায়। ভয় পেলে ওই ছড়াটা কাটতাম মনে মনে। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সঙ্গে আছে, ভয়টা আমার কি। এখনো রাত বিরেতে একা থাকতে গিয়ে ভয় পেলে আমি এই ছড়াটা বলি, বলে থুতু দিই বুকে। অবশ্য কোনোদিনই গল্প চলাকালীন বা গল্পের শেষে কোনো অতিলৌকিক জীব আমার সামনে এসে দাঁড়ায়নি। উঠোনের জোছনা দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে পড়েছি আমি। তারপর সকালে যখন ঘুম ভেঙেছে, তখন কোথায় ভূত আর কোথায় বা রাক্ষস। দিনের আলোয় আমি রাজা, আমায় ভয় দেখাবে এমন দুঃসাহস কার আছে? ভালোই কাটছিল আমার শৈশব। ধীরে ধীরে মাকে ছেড়ে পুরোপুরি দিদিমার কাছে শোয়া শুরু করলাম আমি। তারপর হঠাৎ একদিন কি যেন হয়ে গেল। সেবার শীতে আমার ঠান্ডা লেগে হালকা জ্বর এসেছিল। 3 দিন বিছানায় শুয়ে। ওই 3 দিন গল্প শোনা হয়নি। 4 দিনের দিন সকালে ঘুম ভেঙে দেখি বাড়িতে কান্নার রোল উঠেছে। বারান্দায় খাটের ওপর উদ্ভ্রান্তের মতো বসে আছে বাবা। মা হাউ হাউ করে কাঁদছে। আর দিদিমাকে কোথাও দেখতে পেলাম না। সেদিন রাতেও দিদিমা এলো না। আমি একা শুয়ে শুয়ে কত অপেক্ষা করলাম। জোরে জোরে ডাকলামও বেশ কয়েকবার। তারপর ঠোঁট ফুলিয়ে অভিমান করে কখন যেন ঘুমিয়ে পড়লাম। দিদিমা এলো 3 দিন পর। সে রাতেও একা একা শুয়েছিলাম আমি। দিদিমা হারিয়ে যাওয়ার পর থেকে আমি একা একাই ঘুমোই। কৃষ্ণপক্ষের গাঢ় রাত। টের পাইনি কখন যেন দিদিমা এসে দাঁড়িয়েছে আমার বিছানার পাশে। কান্না ভেজা ভাঙা গলায় দিদিমা ডাকল, ভাইদা। চমকে উঠলাম। এদিক ওদিক হাতড়ে দিদিমার শীর্ণ হাতটা খামচে ধরলাম। দিদিমা, তুমি কোথায় গেছিলে? আমার কথা শুনে হাউ হাউ করে কেঁদে ফেলল দিদিমা। টের পেলাম অন্ধকারের মধ্যেই দিদিমা আন্দাজ মতো আমার মুখে চোখে হাত বোলাচ্ছে, আমার ছুঁয়ে দেখছে। জিজ্ঞেস করলাম, গল্প শোনাবে না আজ? কান্না থামিয়ে দিদিমা বলল, কব রূপকথা কতেই তো আইলাম। তোমারে রূপকথা না শোনালে আমার ঘুম আসে না। সেই থেকে রোজ রাতে দিদিমা আসতো, আমায় গল্প শোনাতো। তারপর আমি ঘুমিয়ে পড়লে কোথায় যেন চলে যেত। সকালে উঠে আর খুঁজে পেতাম না। যত জিজ্ঞেস করতাম, আমি ঘুমোলে তুমি কোথায় চলে যাও, দিদিমা কোনো উত্তর দিত না। প্রসঙ্গ ঘুরিয়ে বলতো, আজকে তোমারে পরি রূপকথা কব। শোনো, এক গ্রামে এক গল্প শুরু করতো দিদিমা। আবার সেই সব চেনা অচেনা ভূত প্রেত, রাজা মন্ত্রীর দল ঘিরে ধরতো আমার ছোট্ট বিছানা। সারাদিন ধরে আমি অপেক্ষা করতাম দিদিমা কখন আসবে। 2-3 মাস এভাবে চলার পর একদিন দেখলাম একেবারে ভর সন্ধেবেলায় দিদিমা চলে এসেছে। আমি তখন সবে বিছানায় শুয়েছি। আশপাশের ঝোপঝাড় থেকে অগণন ঝিঁঝির ডাক নষ্ট গ্রামোফোনের মতো বিরামহীন বেজেই চলেছে। সামনের জামরুল গাছের কোটরে বেশ কয়েক মাস ধরে মাছরাঙা আস্তানা গেড়েছে। মাছরাঙাটাও এই মাত্র ফিরে এলো ঘরে। উত্তরের বিল থেকে জলীয় শীতল হাওয়া হু হু করে সিঁধিয়ে যাচ্ছে সারা বাগানে। আজ পূর্ণিমা। সন্ধে হতে না হতেই জবা ফুলের মতো চাঁদ উঁকি দিল পূবের আকাশে। এমন সময় দিদিমা এলো, সাদা থান শাড়ি পরে, সহজাত অভ্যেসে পান চিবোতে চিবোতে। আজ এত তাড়াতাড়ি এলে যে? আমার কথা শুনে দিদিমা হাসল।
এতদিনে একবারও দিদিমাকে হাসতে দেখিনি, এই প্রথম। দিদিমা বলল, আজকে ফিরে যাবো না, এখন থেকে এইখানেই থাকবো। সত্যি? উপর নিচে ঘাড় নাড়ল দিদিমা। আমিও হেসে উঠলাম, তাহলে আজ অনেক গল্প শুনবো। দু হাতে জড়িয়ে ধরলাম দিদিমাকে। আর ঠিক তখনই বাগানের আবছা আলো আঁধারি ভেদ করে মায়ের মারণ চিৎকার ভেসে এলো। মা আবার কাঁদছে, সেই কয়েক বছর আগের ভোরের মতো। পার্থক্য শুধু এইটুকুই, সেবার মা কাঁদছিল খোকা খোকা বলে, এবার মা কাঁদছে মা মা বলে। দিদিমা মারা গেছে আজ সন্ধ্যায়। ভারত নেপাল বর্ডারে একটা ছোট্ট টাউন আছে, তার নাম মানেভাঞ্জন। এই মানেভাঞ্জন টাউন থেকে 5 কিলোমিটার এগোলেই গুরদুম বলে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম আছে। বিপাশা আর বিলাস এই পাহাড়ি গ্রামেই নিজেদের হানিমুন কাটাবে বলে এসেছে। ওদের থাকার জায়গাটা ভারী মনোরম। একটা উঁচু পাহাড়ের মাথায় তৈরি করা এই হোমস্টেটা। বারান্দায় বসে চারিদিকের অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতেই বিপাশা আর বিলাসের দিনের অর্ধেকটা সময় কেটে গেল। বিপাশা বিলাসকে জিজ্ঞাসা করল, আচ্ছা একটা কথা বল, আমাদের বাড়ির এত কাছে এত সুন্দর জায়গা থাকলেও বাঙালিরা ভুরি ভুরি পয়সা খরচা করে সুইজারল্যান্ড যায় কেন? বিলাস উত্তর দিল, এই প্রশ্ন তারাই করে যাদের নিজেদের পকেটে পয়সা নেই, বুঝলি? কালকে একটা বড় লটারি জেত না, তারপর আমিও দেখব কিরকম তুই সুইজারল্যান্ড না গিয়ে থাকতে পারিস। আড্ডা মারতে মারতে কখন যে সন্ধে হয়ে গেছে ওরা দুজনে খেয়ালই করেনি। হোমস্টের একজন কর্মচারী প্রবীণ ওদেরকে এসে জানালো যে রাতের খাবার তৈরি হয়ে গিয়েছে। এখন খেতে না বসলে পরে আর ঠান্ডা খাবার খেতে একদমই ভালো লাগবে না। অগত্যা নব দম্পতি ওদের আড্ডা থামিয়ে ডাইনিং হলের দিকে হাঁটতে শুরু করলো। ডাইনিং হলের দিকে যেতে গিয়ে বিপাশা একটা জিনিস লক্ষ্য করল। ওদের ঘরের ঠিক নিচে আর একটা ঘর আছে, কিন্তু এই ঘরের দরজায় একটা বড় তালা ঝুলছে। বিপাশা প্রবীণকে জিজ্ঞাসা করল, এইটা কি তোমাদের হোমস্টের আর একটা ঘর? এটা শুনে প্রবীণের গলার স্বরটা অদ্ভুতভাবে পাল্টে গেল। সে একটু গম্ভীর গলায় জবাব দিল, আপনাদের আগে থেকেই বলে রাখছি ম্যাডাম, বেশি রাত হয়ে গেলে এই ঘরের চারপাশে কিন্তু একদম ঘোরাফেরা করবেন না, কেমন? এবার বিলাস প্রশ্ন করল, কিন্তু কেন? প্রবীণ উত্তর দিল, এই গল্পটা একটু লম্বা, আপনারা যেদিন চেক আউট করবেন সেদিন না হয় পুরোটা খুলে বলবো। এরপর আর ওই বন্ধ গোডাউন নিয়ে কোনো রকম আলোচনা হয়নি। খাওয়া দাওয়া শেষ করে বিপাশা আর বিলাস নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। সেদিন রাতে বিপাশা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল যে তাকে কেউ একটা ফাঁসির দড়ি দিয়ে শ্বাস আটকে মেরে ফেলছে। স্বাভাবিকভাবেই এরকম একটা স্বপ্ন দেখার পর যে কোনো কারুর ঘুম ভেঙে যাবে এটাই স্বাভাবিক, আর বিপাশার হলোও তাই। সে ধরপড় করে বিছানা ছেড়ে উঠে বসল। মোবাইলের ঘড়িতে তখন রাত 3:30 বাজে। আরও কিছুক্ষণ বিছানায় ছটফট করেও যখন বিপাশার আর ঘুম আসলো না, সে গায়ে একটা শাল জড়িয়ে বাইরে বেরিয়ে পড়ল। সিঁড়ি দিয়ে নেমেই বিপাশা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল। ওদের ঘরের নিচে যে গোডাউনের দরজায় তালা ঝুলছিল সেটা এখন হাট করে খোলা।
কৌতূহল সামলাতে না পেরে বিপাশা সোজা ওই ঘরের ভিতরে গিয়ে ঢুকল। প্রবীণের বলা কথা সে নিমেষেই ভুলে গিয়েছে। ঘরের ভেতরটা প্রায় অন্ধকার, চাঁদের আলোয় তাও কিছুটা হলেও দেখা যাচ্ছে। ওই চাঁদের আলোয় বিপাশা প্রথম যেটা দেখতে পেল সেটা হলো একটা মোটা দড়ি। দড়িটা কড়িকাঠ থেকে ঝুলছে। বিপাশা একবার ভালো করে দড়িটার দিকে তাকালো, তারপর মনে মনে ভাবল এইরকমই একটা দড়ি সে কিছুক্ষণ আগেই স্বপ্নে দেখেছে। ঠিক এই সময় দুম করে একটা জোরে আওয়াজ হলো। বিপাশা পেছনে ঘুরিয়ে বুঝতে পারল যে ওই ঘরের খোলা দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। বহুবার চেষ্টা করা সত্ত্বেও কিছুতেই ওই ঘরের দরজা বিপাশা খুলতে পারল না। বিপাশার অসহায় লাগতে শুরু করলো। সে চিৎকার করে বলল, বিলাস, বিলাস তুই কোথায়? আমায় বাঁচা! বিলাস, বিলাস তুই কোথায়? আমায় বাঁচা! অবিশ্বাস্যভাবে এই চিৎকারের পর সারা ঘরে একটা আওয়াজ গম গম করে উঠল। একটা পুরুষ মানুষের গলার আওয়াজ। বিপাশা স্পষ্ট শুনতে পেল তাকে কেউ বলছে, আমি উঠে গেছিলাম, কেউ আসেনি। তোর বিলাসও আজকে আসবে না। রোজ রাতে ঠিক এইভাবেই চিৎকার করে আমি সাহানাকে ডাকতাম। আসেনি। প্রেমের শেষ পর্যায়ে মৃত্যু আমারও হয়েছিল, আজকে তোরও হবে। সেই রাতের পর বিপাশা বসু নিরুদ্দেশ হয়ে যায়। বিপাশাকে খোঁজার জন্য ওই গোডাউনের তালা খোলা হয়েছিল ঠিকই, কিন্তু বিপাশা বসু ওই ঘরে ছিলেন না। গেদে লাইনের এক অজপাড়া গাঁয়ে আজ থেকে প্রায় বছর 15 আগে একবার সাহিত্য সভা করতে গেছিলাম। বীরেন হাওলাদার নামে এক কবির বাড়িতে সভা। বৃদ্ধ প্রায় হাওলাদার মশাইকে এতদিন কেবল নামেই চিনতাম। আমাদের ম্যাগাজিনে প্রায়ই কবিতা পাঠাতেন, তবে অধিকাংশই খাজা। তবু মাঝে মধ্যে ভদ্রতার খাতিরে ছাপাতাম লেখাগুলো। বর্ষাকালের এক বিকেল, স্টেশনে নামতেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো। হাওলাদার বাড়ি পৌঁছে দেখি আমি ছাড়া আর কেউ আসেনি। বীরেনবাবু আমাকে দেখে গদগদ হয়ে বললেন, আমার কি সৌভাগ্য, আপনি এসেছেন। আসুন। আমি সন্দিহান গলায় জিজ্ঞাসা করলাম, এ কি বীরেনবাবু, আর কেউ আসেনি? বীরেনবাবু খানিক লজ্জিত কণ্ঠে বললেন, এতক্ষণ যখন এলো না, মনে হয় না আর আসবে। এদিকে গত 2 দিন যা ঢেলেছে বৃষ্টিতে, সব রাস্তা একদম থই থই করছে জলে। আপনি চিন্তা করবেন না, আসুন। বলছি কি, আজ আর বাড়ি ফিরতে হবে না, খাওয়া দাওয়া করে বিশ্রাম নেবেন বরং। মনে মনে খানিক রাগ হলেও বুড়ো লোকটির আনন্দ দেখে সে রাগ দ্রুতই মিলিয়ে গেল। বারান্দার খাটে ব্যাগপত্র রেখে এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞাসা করলাম, তা বীরেনবাবু, আপনি কি একাই থাকেন নাকি? বীরেনবাবু ঘাড় নাড়লেন, আমি মানুষ একদমই একা, তবে অন্য একটি প্রাণী আমার সঙ্গে থাকে, আমার হুলো। বীরেনবাবুর কথা শেষ হতে না হতেই ঘরের গভীর অন্ধকার থেকে একটা হুলো বিড়াল কর্কশ স্বরে একবার ডেকে বীরেনবাবুর পায়ের কাছে এসে দাঁড়ালো। বিড়ালটাকে এক নজরে দেখে আমি বললাম, বাহ, বেশ তাগড়াই চেহারা তো আপনার হুলোর। বীরেনবাবু আমার কথার পাত্তা না দিয়ে বললেন, চা করে আনি আপনার জন্য, আপনি বরং ওই চেয়ারটায় কিছুক্ষণ বসুন, কেমন? এই বলে তিনি বিড়ালটাকে ডেকে নিয়ে রান্নাঘরে ঢুকে গেলেন। 5 মিনিট পর একটা ট্রেতে চা আর বিস্কুট সাজিয়ে এনে রাখলেন আমার সামনে। চা খেতে খেতে বীরেনবাবু জিজ্ঞাসা করলেন,
বলি রাতে কি খাবেন বলুন? মাছ মাংসের মধ্যেই বলবেন কেমন? নিরামিষ কিন্তু আমি খাই না। আমি হেসে বললাম, বীরেনবাবু আপনি যা খাওয়াবেন তাই খাবো। বীরেনবাবু এবার একটু ভেবে বললেন, বেশ, তাহলে তাহলে হ্যাঁ, কাতলা কালিয়া আর দেশি মুরগির ঝোল কেমন? আমি বললাম, এক পদের হলেই তো হয়ে যাবে, খামোকা এত পরিশ্রম কেন করবেন? বীরেনবাবু মৃদু হেসে বললেন, আমি করব না, রান্না করবে তো আমার হুলো। ওর কথা শুনে আমিও হাসলাম। বললাম, কি বলছেন বীরেনবাবু, বিড়াল করবে মাছ রান্না? তাহলেই হয়েছে, যা বলেন না আপনি। বিড়ালটা এতক্ষণ বীরেনবাবুর কোলে বসেছিল। আমার টিপ্পনি শুনি কিনা জানি না, মাথা তুলে তাকালো আমার দিকে। তারপর একটা অদ্ভুত গড়গড় শব্দ করে কোল থেকে নেমে গুটি গুটি পায়ে ঘরের ভিতরে চলে গেল। না, বীরেন হাওলাদার কবিতা যত খাজা লিখুন না কেন, রান্নাটা দারুণ করেন। রাতের খাবার খেতে খেতে আমি বীরেনবাবুকে বললাম, আপনি আপনি তো তোফা রান্না করেন বীরেনবাবু, কি সুন্দর খেতে। হ্যাঁ, বীরেনবাবু বললেন, সবই আমার হুলোর কীর্তি। আর একটু মুরগির ঝোল দি। বিড়ালটা খাবার টেবিলের পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আমাদের খাওয়া দেখছিল। ভাবখানা এমন যেন ওই পরিবেশনকারী। জিজ্ঞাসা করলাম, বীরেনবাবু আপনি আপনি ওকে খেতে দেবেন না? বীরেনবাবু প্লেটে মাংস তুলতে তুলতে বললেন, এই যে মাঝরাতের আগে ওর খিদে লাগে না। ডিনার শেষে খানিক গল্পগুজব করে 11টার দিকে শুয়ে পড়লাম দুজনেই। ভরা বর্ষার ঠান্ডা রাত, মিনিট 5 মধ্যেই ঘুম জড়িয়ে ধরল। কতক্ষণ ঘুমিয়েছিলাম ঠিক জানি না। ঘুমের মধ্যেই একসময় মনে হলো এক অতিকায় প্রাণী ভয়ঙ্কর খড়খড়ে জিভ দিয়ে আমায় চাটছে। তার আগুনের মতো গরম নিঃশ্বাস পুড়িয়ে দিচ্ছে আমার গোটা শরীর। চমকে উঠি আমি চোখ খুললাম। ঘরে নিশ্ছিদ্র অন্ধকার, তবু মনে হলো কিসের একটা ছায়া যেন সরে গেল আমার ওপর দিয়ে। হাতের কাছেই টর্চ ছিল, সেটা জ্বালালাম। না, ঘরের মধ্যে কোথাও কেউ নেই। আমি বুঝলাম সবটাই আমার মনের ভুল। অচেনা বিছানায় অনেক সময় হয়তো এরকমটাই হয়। আবার কখন ঘুমিয়ে পড়েছি জানি না, কিন্তু আবার কিছুক্ষণ পর সেই একই স্বপ্ন। প্রাণীটাকে এবার আমি চিনতে পারলাম। বিড়ালের শরীরে একটা মানুষের মাথা বসিয়ে দিলে যেমনটা দেখতে হবে, এই প্রাণীটা ঠিক সেরকম। এবার ওটা কেবল আমায় চাটছে না, বরং নখ দিয়ে খামছে, আমার মাংস তুলে ধারালো দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ঘুমের মধ্যেই যন্ত্রণায় আতঙ্কে চিৎকার করে জেগে উঠলাম আমি, না না না, একটু জল, একটু জল, একটু জল, একটু জল। প্রায় সঙ্গে সঙ্গে ঘরের দরজায় টোকা পড়ল। বীরেনবাবু ডাকছেন। ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিলাম, বীরেনবাবু, বীরেনবাবু আপনি? বীরেনবাবু। বীরেনবাবু বললেন, দরজাটা খুলুন না, একবার একটু দরজাটা খুলুন। বলছি কি, আমার হুলোটা জানলা খোলা পেয়ে আপনার ঘরে ঢুকে পড়েছে, ওকে নিয়ে যাব। ও থাকলে আপনি গোটা রাত শান্তিতে ঘুমোতে পারবেন না। হুলো কিন্তু আপনাকে বড্ড জ্বালাবে। বাতি জেলে দ্রুত পায়ে দরজা খুলে দিলাম। আমার ঘাম ক্লান্ত চেহারার দিকে এক পলক তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন বীরেন হাওলাদার।
খাটের নিচে ঝুঁকে বিড়ালটাকে টেনে বের করে কোলে তুলে নিলেন বীরেনবাবু। তারপর আমাকে বললেন, এবার আপনি নিশ্চিন্তে ঘুমান, আমি বরং আসি, কেমন? গুড নাইট। সে রাতে আমার আর ঘুম হয়নি। বীরেনবাবু যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন বিড়ালটার দিকে নজর পড়েছিল আমার। এক মুহূর্তের জন্য মনে হলো বিড়ালটার মুখ যেন স্বপ্নে দেখা সেই বীভৎস প্রাণীর মুখের আদলে পুরো বদলে যাচ্ছে। সারা রাত জেগে পরদিন ভোরে ট্রেনেই কলকাতা ফিরেছিলাম। বীরেনবাবু যদিও অনেক অনুরোধ করেছিলেন বিকেলবেলা ফাঁকা ট্রেন থাকে সেই সময় ফিরতে, আমি শুনিনি। ফেরার প্রায় মাসখানেক পর কোনো এক অনামী লেখকের ভূত নিয়ে লেখা একটা প্রবন্ধ হাতে পড়েছিল আমার। সেখানেই জেনেছিলাম হুলো শব্দটা এসেছে একটা আরবি শব্দ গুল থেকে। এই শব্দটার অর্থ মরুভূমির ভূত, যারা স্বপ্নের মধ্যে মানুষ খুন করে আর তাদের মাংস খায়। শুভজিৎ বলে রাজীবের এক পুরনো স্কুলের বন্ধু আছে। রাজীবের এই বন্ধু দিল্লিতে একটা সরকারি চাকরি করে। কলকাতায় যা জমি আর সম্পত্তি ছিল সেটা শুভজিৎ দিল্লি যাওয়ার আগেই বিক্রি করে দিয়েছে। তাই ছুটিতে বন্ধু কলকাতা আসছে শুনে রাজীব সঙ্গে সঙ্গে শুভজিৎকে ওদের নস্কর বাড়িতে থাকার আমন্ত্রণ জানালো। দুই বন্ধুর দেখা হলো প্রায় 3 বছর পর। তাই রাজীব আর শুভজিৎ যখন অবশেষে গল্প করতে বসলো তখন দুজনের মনে হলো যে তাদের মধ্যে জমে থাকা কথাগুলো যেন তারা কোনোদিন বলে শেষ করতে পারবে না। হঠাৎ শুভজিৎ রাজীবকে জিজ্ঞেস করল, এই তোর মাঝি বলে ওই ছেলেটার কথা মনে আছে? এই প্রশ্ন শুনে রাজীব নস্কর একবার ভুরু কুঁচকাল। তারপর পাল্টা প্রশ্ন করল, যেই ছেলেটা আমাদের বাড়িতে কাজ করত? হ্যাঁ, ও তো আমাদের স্কুলেও পড়তো, আমাদের 1 ক্লাস নিচে বোধহয়। যেটা হলো তারপর ওকে ভুলে থাকা সম্ভব নয়। তুই তো সবটাই জানিস। সে তো জানি, কিন্তু জানিস আমি এতগুলো বছর কেটে যাওয়ার পরও বিশ্বাস করতে পারি না যে ও ওইটুকু বয়সে মারা গেল। আচ্ছা, ও সিঁড়ি থেকে পড়লো কি করে? আত্মহত্যা? পুলিশ তো তাই বলেছিল, কিন্তু আমার চিরকাল এই বিষয়টা নিয়ে একটা খটকা থেকেই গেছে। গোয়েন্দা হলে আমি নিশ্চয়ই ব্যাপারটা যাচাই করে দেখতাম। মাঝির ঘরটায় এখন কেউ থাকে নাকি তালাবন্ধ হয়েই পড়ে আছে? ওর মৃত্যুর পর ওই ঘর আর কোনোদিন খোলা হয়নি। পুরনো আরো অনেক বিষয় নিয়ে দুই বন্ধুর গল্প চলতে থাকলো। যখন গল্প শেষ হলো তখন বড় ঘড়িটা ঢং ঢং করে রাত 12টা বাজার ইঙ্গিত জানালো। আজকের মতন আসর এখানেই শেষ করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হলো। দুজনে নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। শুভজিতের এমনিতে ঘুমের কোনো ব্যারাম নেই। বিছানায় শুলে ওর সহজেই ঘুম এসে যায়, কিন্তু কেন জানি না সেদিন রাতে ওর চোখে ঘুম আসতে চাইল না। টানা 2 ঘন্টা চেষ্টা করার পরও যখন কিছুই হলো না তখন শুভজিৎ বিছানা ছেড়ে উঠে পড়ল। কিছু করার মতো না পেয়ে সে সারা বাড়ি ভূতের মতো পায়চারি করতে লাগলো। পায়চারি করতে করতে সে একটা তালাবন্ধ ঘরের সামনে এসে দাঁড়ালো। এটাই ছিল মাঝির ঘর, আর এই ঘরের উল্টো দিকেই ওই বিশাল মার্বেলের সিঁড়ি। এরকমই একটা রাতে তরুণ মাঝি রহস্যজনকভাবে ওই সিঁড়ি থেকে পড়ে মারা গেছিল। পুলিশ বলেছিল আত্মহত্যা, কিন্তু এই কথাটা শুভজিৎ আজও মানতে পারে না। সত্যিটা বোধহয় আর কোনোদিন জানা হবে না। ঠিক এই সময় দুম করে একটা আওয়াজ হলো।
শুভজিৎ ছুটে ওই মার্বেলের সিঁড়ির সামনে গিয়ে দাঁড়ালো। নিচে তাকিয়ে সে যেটা দেখল সেটা তার কোনো অলৌকিক মরীচিকা বলে মনে হলো। শুভজিৎ স্পষ্ট দেখতে পাচ্ছে সিঁড়ির নিচে একজন মুখ থুবড়ে পড়ে আছে, একটা বাচ্চা, তার মাথার চারপাশে রক্ত। শুভজিৎ তাড়াতাড়ি বাচ্চাটার সামনে এসে দাঁড়ালো। ঝুঁকে বসে সে প্রায় আর্তনাদ করে জিজ্ঞেস করলো, এই এই কি হয়েছে তোর? তুই কে? আরে এই বাড়িতে ঢুকে এলি কি করে? খানিকক্ষণ সব স্থির। তারপর আচমকা ওই বাচ্চাটা মাথা তুলে শুভজিতের দিকে তাকালো। শুভজিৎ একেবারে বাচ্চাটাকে চিনে ফেলল। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে শুভজিতের সারা শরীর অবশ হয়ে গেল। এই ছেলেটার মুখের আদল অবিকল মাঝির মতো হলো কি করে? ছেলেটা এবার বলে উঠল, তোমার অনেক বয়স হয়ে গেছে শুভদা। শুভজিৎ এই কথার উত্তর দিতে চেয়েও পারল না। আতঙ্কে ভয় ওর ঠোঁট নড়ছে না। ছেলেটা আবার বলল, তুমি এসেছো জানতে পারলাম, তাই আমিও এলাম। একটা কথা তোমাকে না বলে আর আমি থাকতে পারবো না গো। তুমি ঠিকই ভাবতে, আমি আত্মহত্যা করিনি। আমাকে সেদিন রাতে একজন এই সিঁড়ি দিয়ে ইচ্ছে করে ঠেলে ফেলে দিয়েছিল। শুভজিৎ গলার স্বর ফিরে পেল। সে জিজ্ঞেস করল, কে কে সে কে? বাচ্চাটা সিঁড়ির ওপরের দিকে ইশারা করে বলল, ওই যে ও আসছে, আমার ঘরের সামনে এসে দাঁড়াবে। এই শুনে শুভজিৎ দৌড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। উঠে দেখল যে অন্ধকারে একজন মাঝির ঘরের সামনে দাঁড়িয়ে আছে। শুভজিৎ প্রায় চিৎকার করে জিজ্ঞেস করল, কে কে ওখানে? লোকটা এগিয়ে আসতেই শুভজিৎ ওকে চিনতে পারল। ওর সামনে দাঁড়িয়ে আছে ওর বন্ধু রাজীব। রাজীব প্রশ্ন করল, কি হয়েছে শুভ? তোকে এরকম অস্থির লাগছে কেন? শুভজিৎ উত্তর দিল, ওই 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 বাচ্চাটা বললো কি ওখানে দাঁড়িয়ে আছে, ওই বাচ্চাটা। কোন বাচ্চা? শুভজিৎ রাজীবের হাত ধরে সিঁড়ির নিচে ইশারা করল। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে সিঁড়ির নিচে কেউ নেই। শুভজিৎ এবার নিজের মনেই বিড়বিড় করে বলল, কিন্তু কিন্তু মাঝি যে বলল ওর ঘরের সামনে যে দাঁড়িয়ে আছে সে ওর খুনি। হ্যাঁ, মাঝি বলল ওর ঘরের সামনে যে দাঁড়িয়ে আছে সে ওর খুনি। রাজীব রাজীব রথিনের বাপ ঠাকুরদা বেঁচে না থাকলেও পৈতৃক ইট ভাটাখানা আছে। সম্পত্তিও নেহাত কম নয়। তবু মায়ের কড়া নির্দেশে তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়েছে। এমনকি তারপরেও ব্যবসায় ঢোকার অনুমতি পায়নি। প্রতিদিন সেই গোঘাট থেকে ভোরে ট্রেন ধরে হাওড়া আসতে হয়, তারপর সল্টলেকের কর্পোরেট অফিস। আবার ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে যায়। কোনো সুস্থ মানুষের পক্ষে এ ব্যবস্থা মেনে নেওয়া দুষ্কর। মা কিংবা ঠাকুমাকে রথিন অনেক বোঝাবার চেষ্টা করেছে। অভিমানে দুবেলা না খেয়ে থেকেছে।
আবার খিদের জ্বালায় খেতে শুরু করে দিয়েছে। রাগে ঘুষি মেরে জানলার কাঁচ ভেঙেছে। আবার ওষুধটা ওকেই কিনে এনে লাগাতে হয়েছে। হাত জোর করে অনুরোধ পর্যন্ত করেছে, কিন্তু কোনো কিছুতেই চিঁড়ে ভেজেনি। রথিনের মা সাফ জানিয়ে দিয়েছেন, পরিশ্রম মনে হলে বাড়িতে বসে থাক, সমস্যা নেই, কিন্তু ওই ব্যবসায় তোকে আমি ঢুকতে দেব না, কিছুতেই দেব না। এ নিয়ে দ্বিতীয় কোনো কথা আমি একদম শুনতে চাই না। রথিন ভেবে দেখল কাজকর্ম ছেড়ে বাড়িতে বসে থাকা আরো অসহ্য। তাই ফের শুরু করল কলকাতায় যাতায়াত। কিন্তু শিরায় বইছে ব্যবসায়ী রক্ত। কতদিন আর চাকরি করবে রথিন? ঠাকুমা গত হলেন, মায়ের বয়স বাড়ল। অত বড় ব্যবসা একার পক্ষে সামলানো দায়। তার উপর বোঝা গেল দেখাশোনা করার লোক না থাকায় কর্মচারী ম্যানেজারের চুরি ক্রমশ ডাকাতির পর্যায়ে পৌঁছচ্ছে। তাই একরকম বাধ্য হয়েই রথিনকে ব্যবসায় আনা হলো। কারণ এখনো যদি ঘরের ছেলেটিকে ব্যবসায় না আনা হয়, তাহলে নিশ্চিত কয়েক বছরের মধ্যেই ব্যবসা লাটে উঠবে। তবে রথিনকে ডেকে ওর মা পই পই করে বলে দিলেন, ইটভাটায় গিয়ে শুধু কাজের দিকেই নজর দিবি, খুব খারাপ শোনাতে পারে, তবু সোজাসাপটা কথা স্পষ্টভাবেই বলে দিত, কারো ঘরের মেয়ে বউয়ের দিকে নজর দিস না বাবা, দোহাই তোকে। তোর বাপ ঠাকুরদা, কাকা জ্যাঠা এসব করতে গিয়ে প্রাণ খুইয়েছে। আমি চাই না তোর সঙ্গে এই একই জিনিস হোক। রথিন ভেবে দেখল এ তো সামান্য ব্যাপার, চাইলেই নিজেকে সামলে রাখা যায়। বেশ কয়েকবার ঘাড় নেড়ে মাকে সম্মতি জানালো। তারপর দিব্যি চলছিল। কাছে পিঠের কোনো একটা গ্রামের সুন্দরী ঘরোয়া পাত্রী দেখে বিয়েও দেওয়া হলো রথিনের। ঘরে বউ থাকলে হয়তো অন্য কারোর দিকে চোখ যাবে না, কিন্তু সে গুড়ে বালি। রথিন সমাদ্দারের রক্তে তো শুধু ব্যবসা নেই, আছে দস্তুর মতো লাম্পট্য। কর্মচারীর মেয়ে বউরাও কাঁচা ইট চুল্লিতে দেয়, পাকা ইট বয়ে আনে, গাড়িতে সাজায়। তাদের মধ্যে উজ্জ্বল বর্ণ আতরের গন্ধওয়ালা ডানা কাটা পরি নেই বটে, তবে অনেকেরই শ্যামবর্ণ মুখশ্রীতে অদ্ভুত মায়া জড়ানো। আটপৌড়ে শাড়ির মধ্যে ধুলো ওড়ানো ব্যস্ততায় তারা যখন কাজ করে, রথিনের চোখ সেই উচ্ছল শরীরের দিকে চেয়ে থাকে। রথিন চেষ্টা করে দেখেছিল, কিন্তু কখনোই সে চোখ সরাতে পারেনি। রথিন সমাদ্দার মালিক মানুষ, তার চোখের নালিশ কার কাছে করবে? কিছুই করার নেই। আর এই যন্ত্রণা তো আজকে নতুন নয়, বছরের পর বছর চলে আসছে। তবু রথিন তখনও বিপদের ছায়ায় আশ্রয় নেয়নি, তখনও হাত বাড়ায়নি কারোর দিকে। মনে মনে ঠিক করেও রেখেছে যতটুকু বাড়াবাড়ি চোখেই মিটিয়ে নেবে, তার বেশি নয়। কিন্তু মানুষের মন শেষমেশ মানুষের সাথেই বেইমানি করে। একদিন কোথা থেকে রূপা নামের একজন নতুন মেয়ে এলো কাজ করতে। তার বাবা এখানে কাজ করে না, ভাই এখানে কাজ করে না, স্বামীও নেই। তার উপর রূপার জীবনে যন্ত্রণার মতো জেগে আছে রূপ। গায়ের রং চাপা, তবু বিধাতা তার মুখখানি যত্ন করে স্নেহের ছেনিতে গড়েছেন। তার সমস্ত শরীরটায় যৌবনের উর্বরতা, যেন সহস্র ঋষি মুনির ধ্যান ভাঙানোর জন্যই রূপা মর্তে এসেছে। যথারীতি অভিভাবকহীন এই মেয়েটির কথা রথিনের কানে পৌঁছল। রথিন দেখল আর সম্ভব নয়। মা বারণ করবেন স্বাভাবিক, কিন্তু নিজেকে এই রূপ যৌবন থেকে বঞ্চিত করা আসলে নিজের সাথেই অন্যায়। তাই ম্যানেজারকে ডেকে ওর ইচ্ছের কথা জানালো। সঙ্গে এটাও জানতে চাইল ইচ্ছে মিটে গেলে কি ব্যবস্থা করা যেতে পারে।
ম্যানেজার দীর্ঘদিনের ঝানু লোক। মালিকের ইচ্ছের বিরুদ্ধে কথা বলে নিজের বিপদ ডাকার কোনো মানে হয় না, এ তিনি বিলক্ষণ জানেন। নির্দ্বিধায় রথিনকে বললেন, আরে ছোট বাবু, ওসব আপনাকে ভাবতে হলে আমরা আছি কেন? আপনি খাওয়া সেরে এঁটো রেখে হাত ধুয়ে নেবেন, আমি সব শুদ্ধ চুল্লিতে দিয়ে দেব, ব্যাস একেবারে ছাই আর ধুলো হয়ে যাবে বাবু, আপনি চিন্তা করবেন না। তাহলে ব্যবস্থা করব বাবু, খুপড়িটায় যাবেন? রথিন মুচকি হেসে সম্মতি জানালো। যথাসময়ে রূপার জন্য বরাদ্দ ছোট্ট খুপড়িটায় গিয়ে ঢুকল রথিন। রূপার মুখে অদ্ভুত হাসি, এমনটা রথিনের কাছেও প্রত্যাশিত ছিল না। রূপা যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল, এমন এক ভাব করে বিছানায় বসে। রথিন বেশি কিছু না ভেবে প্রথমেই পলকা দরজায় খিল তুলে দিল। তারপর আস্তে আস্তে এগিয়ে এলো রূপার দিকে, হাত বাড়ালো এ সান্নিধ্যের প্রথম স্পর্শের জন্য। আর হাত বাড়ানো মাত্রই যেন ছ্যাঁকা লাগলো তার আঙুলে। আগুনে হাত দিলে যেমন ছ্যাঁকা লাগে ঠিক তেমন। ছিটকে সরে এলো রথিন। ওর চোখে মুখে ততক্ষণে জন্ম নিয়েছে ভয় আর আশঙ্কা। রূপা নিজে থেকেই কাছে এসে জড়িয়ে ধরল ওকে, আর রথিন অনুভব করলো ওর গোটা শরীর যেন পুড়ে যাচ্ছে। চিৎকার করে উঠল রথিন, কি জ্বালা করছে, পুড়ে যাচ্ছি আমি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছাড়ো, ছেড়ে দাও আমাকে, আমি মরে যাবো, ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়। রূপা শরীরের সমস্ত জোর দিয়ে আরো জাপটে ধরল রথিনকে। রথিন পাগলের মতো ছটফট করছিল আর চিৎকার করছিল। নিজের হাতের দিকে তাকিয়ে রথিন দেখতে পেল সেগুলো যেন ক্রমশ ঝলসে যাচ্ছে। কি আছে রূপার শরীরে? ছটফট করতে করতে রথিনে প্রশ্নটাই ছুঁড়ল রূপার দিকে। কি আছে তোর শরীরে? আমি পুড়ে যাচ্ছি কেন? বল, আমার কথার উত্তর দে। রূপা হাসতে হাসতে বলল, আমার শরীরে ঘেন্না আছে রে, রাগ আছে, রাগ। তোর বাপ আমার পোয়াতি মাকে এভাবেই একদিন ভোগ করে ছুঁড়ে ফেলে দিয়েছিল ইট ভাটার চুল্লিতে। আমার বাপটা পাগল হয়ে গেছিল, কেউ সে খবর রাখেনি। জন্মাবার আগেই পুড়ে মরেছিলাম আমি। আমার শরীরে তো আগুন থাকবেই, তাই না? ছাড়বো না, তোদের গোষ্ঠীর কাউকে ছাড়বো না, সবাইকে একে একে শেষ করে দেব, সবাইকে। জ্বলে পুড়ে যেতে যেতে রথিন শেষবারের জন্য দেখতে পেল রূপার আবছা মুখটা। রূপা হাসছে, সে হাসিতে তৃপ্তি আছে, তবে চোখে মুখে শুধুই ঘেন্না আর রাগ। অবশ্য এত সব কথা বাইরের কেউই জানতে পারেনি। সবাই ভেবেছিল রথিন হয়তো খুপড়ির ভেতর সিগারেট ধরাতে গিয়েই আগুন লাগিয়ে ফেলেছিল। গোটা খুপড়িটাই তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, বোঝার উপায় নেই। শুধু রথিনের মা রথিনের অন্তঃসত্ত্বা স্ত্রীকে আড়ালে ডেকে কাঁদতে কাঁদতে বলেছিলেন, বৌমা জানি নিয়তি কাউকে আটকাতে পারে না, আমিও পারিনি, তবুও বলছি
তোমার গর্ভে যদি পুত্র সন্তান আসে, তুমি এ ব্যবসায় ঢুকতে দিও না মা, কখনো ঢুকতে দিও না। গত কয়েকদিন ধরে মিতালির রাতে এক ফোঁটা ঘুম হচ্ছে না। মিতালির স্বামী ব্যবসার কাজে মুম্বাই গেছে। বাড়িতে শুধু মিতালি আর ওর মেয়ে মঞ্জুরি আছে। মঞ্জুরির এখন 12 বছর বয়স। এই বছর ও ক্লাস 7-এ উঠল। মিতালি ওর মেয়েকে রোজ বোঝায় যে এবার মায়ের আঁচল ছেড়ে আস্তে আস্তে মঞ্জুরিকে বাইরের জগৎটাও দেখতে হবে, মা ছাড়া নতুন বন্ধু বানাতে হবে। কিন্তু মঞ্জুরির কানে এসব কোনো কথাই ঢোকে না। সে বাধ্য মেয়ের মতো মায়ের সব উপদেশ শুনতে শুনতে মাথা নাড়ে, তারপর মাকে জাপটে ধরে বলে, মা, আমি তোমার সব কথা শুনবো, তার আগে প্লিজ একটা গল্প শোনাও। এটা হলো মা মেয়ের খুব পুরনো প্রথা। মঞ্জুরি ওর মায়ের মুখে একটা গল্প না শুনে কিছুতেই ঘুমোতে যাবে না। ওর মা এই শুনে একটু হাসল, তারপর প্রশ্ন করল, আচ্ছা বল, আজকে কোন গল্পটা শুনতে চাস? মঞ্জুরি সঙ্গে সঙ্গে উত্তর দিল, রেণুকার গল্প। এই উত্তর শুনে মিতালির চোখ মুখ ভীষণ গম্ভীর হয়ে গেল। তাকে হঠাৎ বেশ চিন্তিত দেখাতে শুরু করল। মিতালি কিছু বলছে না দেখে মঞ্জুরি জিজ্ঞেস করল, কি হয়েছে মা, তুমি তুমি চুপ করে গেলে কেন? মিতালি ধীরে ধীরে পাল্টা প্রশ্ন করল, তুই এই নামটা কোথা থেকে জানলি? মঞ্জুরি জবাব দিল, তোমার ডায়েরি থেকে। ওই ডায়েরিটা একদিন টেবিলের ওপর খোলা পড়েছিল, আমি কিচ্ছু পড়িনি, শুধু রেণুকার নামটা দেখতে পেয়েছি। তোমার ডায়েরি যখন, ভাবলাম রেণুকাকে নিয়ে নিশ্চয়ই কোনো গল্প থাকবে। মিতালি কড়া গলায় বলল, রেণুকাকে নিয়ে কোনো গল্প নেই। আর শোনো মঞ্জুরি, এরপর থেকে যেন কোনো দিন না দেখি তুমি আমার ডায়েরি পড়েছো। তুমি জানো না এটা ব্যাড হ্যাবিট? মঞ্জুরি কাঁচুমাচু মুখ করে বলল, বুঝতে পারিনি মা, আর কখন এরকম হবে না মা। মিতালি এবার বলল, অন্যায় করলে শাস্তি দিতে হয়, তাই আজকে তুমি নিজে নিজেই ঘুমাবে, কোনো গল্প তোমাকে শোনানো হবে না। মঞ্জুরির এটা শুনে খুব রাগ হলো। সে প্রতিবাদ জানিয়ে মুখ ফুলিয়ে ওপাশ ফিরে শুল, আর মনে মনে ভাবল, মা মা চুমকা আমার উপর রেগে গেল কেন? আমি আমি তো কিছুই করিনি, আমি তো খালি রেণুকার নামটা ডায়েরির পাতায় দেখেছিলাম। কি কি রেণুকা, যার জন্য মা আমায় গল্প শোনাবে না বলে দিল? এসব ভাবতে ভাবতে কখন মঞ্জুরির চোখে ঘুম এসে গেছে সে নিজেও বুঝতে পারেনি। কিন্তু মিতালির আজকেও ঘুম আসলো না। সে সারা ঘর পায়চারি করতে শুরু করলো। একবার আলমারি খুলে নিজের ডায়েরিটাও বের করলো। তারপর ডায়েরির পাতা উল্টে একটা বিশেষ পাতায় থামলো। যেই ডায়েরি এন্ট্রিটার নাম রেণুকা। ডায়েরিটা টেবিলের ওপর রেখে বিছানার দিকে তাকাতেই মিতালি দেখল মঞ্জুরি উঠে বসে আছে। তার দৃষ্টি ঘরের দরজার দিকে স্থির। মিতালি প্রশ্ন করল, কি হয়েছে মা, তুমি এরকম উঠে বসলে কেন? মঞ্জুরি খুব নিচু ঠান্ডা গলায় উত্তর দিল, দরজায় কেউ দাঁড়িয়ে আছে মা, যাও গিয়ে দরজাটা খুলে দাও। এত রাতে দরজায় কে আসবে মঞ্জুরি? তুমি নিশ্চয়ই কোনো বাজে স্বপ্ন দেখেছো। ঠিক এই সময় আশ্চর্যভাবে বাড়ির কলিং বেলটা বেজে উঠল। মিতালির এই পুরো বিষয়টা একটু অদ্ভুত লাগলো। মঞ্জুরি জানলো কি করে দরজায় কেউ এসেছে?
কলিং বেলটা আরেকবার বেজে উঠতে মিতালি এবার নিচে গিয়ে সদর দরজার সামনে দাঁড়ালো। তারপর প্রশ্ন করলো, কে কে ওখানে? এত রাতে কি চাই? ওপার থেকে কোনো উত্তর এলো না। মিতালি আবার একই প্রশ্ন করলো, কি ওখানে? পরিচয় না বললে আমি কিন্তু দরজা খুলবো না। এরপর যেটা হলো সেটা মিতালি বিশ্বাস করতে পারল না। একটা পরিচিত গলা দরজার ওপার থেকে উত্তর দিল, মা, আমি রেণুকা, দরজাটা খোলো। মিতালি এবার চিৎকার করে বলল, না না, এটা কিছুতেই হতে পারে না। কেউ আমার সঙ্গে খুব বাজে মশকরা করছে। চলে যাও, আমার বাড়ির সামনে থেকে চলে যাও, চলে যাও এক্ষুনি। ওই বাচ্চা মেয়ের গলা এবার বলল, ঠিক আছে মা, আমি চলে যাব, কিন্তু আমি চাই যাতে আমার বোন আমার কথা জানুক। ওর থেকে তুমি কিছু লুকোবে না, না হলে কিন্তু রোজ রাতে আমি বাড়িতে আসব। মিতালি বুঝতে পারল যে এসেছিল সে আবার পায়ে হেঁটে কোথাও একটা হারিয়ে গেল। পরের দিন সকালে মঞ্জুরি ঘুম থেকে উঠতেই মিতালি ওর হাতে নিজের ডায়েরির একটা পাতা খুলে রাখল। তারপর বলল, এটা পড়ো। মঞ্জুরি ওই রেণুকা নামের পৃষ্ঠাটা পুরোটা পড়ল। তারপর জিজ্ঞেস করল, রেণুকা বলে আমার একজন দিদি ছিল? মিতালি উত্তর দিল, হ্যাঁ, আজ থেকে 5 বছর আগে একটা স্কুল বাসের অ্যাক্সিডেন্টে তোমার দিদি মারা যায়। ইমান ফকিরের এরকম নামের ইতিহাস আমি জানি না, আমাদের গ্রামের কেউই জানেন না। 9 মাসে 6 মাসে একবার করে আমাদের গ্রামের রাস্তায় ইমান ফকিরকে দেখতে পেতাম। 6 ফুট ছাড়িয়ে মাথা, ধবধবে সাদা বাবরি চুল, ধূসর রঙের আলখাল্লা গায়ে, একটা ঝোলা ব্যাগ কাঁধে ফকির ঘুরে বেড়াতেন। পায়ে কখনো জুতো থাকতো না। ইমান ফকির কারো ঘরে উঠতেন না, ইচ্ছে মতো কোনো একটা বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াতেন আর বাজখাই গলায় বলতেন, মা, কিছু খেতে দে। তারপর পুকুর থেকে হাত মুখ পা ধুয়ে কোনো গাছের নিচে বসে পড়তেন। বাড়ির বৌঝিরা ফকিরের খাবার নিয়ে আসত। ইমান ফকির কোনো বাড়িতে এসেছে জানতে পারলে গ্রামের লোকজন ভেঙে আসতো সেই বাড়িতে। ফকির, আমার পেট ব্যথা ছাড়ছে না, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, আমার কোমর নড়ে না, আমি ঘুমোতে পারি না, আমাদের একটু দেখুন। গ্রামের লোকের এমন অজস্র অসুবিধার কথা বেশ মন দিয়ে শুনতেন ইমান ফকির। তারপর এক একজনকে ডেকে ঝাড়ফুঁক করে বলতেন, যা, সব সেরে যাবে। আমার তখন 7-8 বছর বয়স। জন্ম থেকেই শ্বাসকষ্ট আর অ্যালার্জির রোগী। চিংড়ি, কাঁকড়া, বেগুন এসব তো ছিলই, তাছাড়া ধুলো, ঠান্ডা, গরম সব কিছুতেই আমার অ্যালার্জি। তারপর শুরু হতো শ্বাসকষ্ট। ইমান ফকির একটা মাদুলি পরিয়ে দিয়েছিলেন আমার গলায়, বলেছিলেন, এটা পড়ে থেকো, সব রোগ কমে যাবে। ওই মাদুলি পরে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিলাম তা বলবো না, কিন্তু বিশ্বাসের জোরেই কিনা জানি না অ্যালার্জি কমে গেছিল অনেকটাই। অল্প অল্প চিংড়ি, কাঁকড়া খেতে পারতাম। তারপর ঠান্ডা গরম লাগলেও দুম করে শ্বাসকষ্ট শুরু হতো না। 15 বছর সেই মাদুলি আমার গলায় ছিল। ইউনিভার্সিটিতে উঠে খুলে ফেলেছিলাম, কারণ ততদিনে জেনেছিলাম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট, অ্যালার্জি দুটোই কমে যায় কিছু মানুষের। আমিও সেই সব মানুষের একজন, এটা বিশ্বাস করেই খুলে ফেলেছিলাম মাদুলি। যদিও তাতে খুব একটা অসুবিধে আমার হয়নি, দিব্যি দিন কাটছিল। যথা নিয়মে
একসময় বিয়ে করলাম, একটা মেয়ে হলো আমার। পৈতৃক সূত্রে অনেক গুণের পাশাপাশি আমার অ্যালার্জি আর শ্বাসকষ্টের ধাঁচটাও আমার মেয়েটা পেল। একটু ঠান্ডা লাগলেই ওর সারা গা লাল হয়ে ওঠে। এসি ঘরে থাকতে পারে না, রোদে বেরোতে পারে না। ডাক্তার দেখালাম অনেক, সবাই বলল একটু সময় দিতে হবে, বয়স বাড়ার পর এসব অনেক কমে যাবে, আপাতত একটু চেকে রাখুন। রাখলামও চেকে। মেয়ের 6 বছরের জন্মদিনে আমরা 3 জনে ডুয়ার্সে ঘুরতে গেলাম। প্রথম 2 দিন তেমন কোনো অসুবিধা হলো না। তৃতীয় রাতে হঠাৎ মেয়ের শ্বাসকষ্ট শুরু হলো। ওষুধ খাইয়েও কোনো লাভ হলো না। রিসেপশন থেকে বলল হসপিটাল এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। হোটেলের গাড়িতে করে যাওয়া যায়, কিন্তু তাতে আধ ঘন্টার মতো সময় লাগবে। মেয়ের তখন যাই যাই অবস্থা, কথা বন্ধ হয়ে গেছে। গাড়িতে চাপলাম ওকে নিয়ে, কিন্তু হায়, তখন কি আর জানতাম সামনে আরো বড় বিপদ অপেক্ষা করে আছে। মাঝ রাস্তায় গিয়ে হঠাৎ বিকট শব্দে গাড়ির টায়ার ফেটে গেল। আমি আর আমার স্ত্রী মৃত্যু শীতল দৃষ্টিতে তাকালাম পরস্পরের দিকে। ড্রাইভার যদিও আশ্বস্ত করল 5 মিনিটেই সে টায়ার বদলে ফেলবে, কিন্তু বিপদের সময় 5 মিনিটে যে কত অগণন জীবন পেরিয়ে যায় তা কে না জানে। আমি টর্চ জ্বালিয়ে ড্রাইভারকে হেল্প করতে বাইরে এলাম। এমন সময় জঙ্গলের অন্ধকার থেকে একটা গম্ভীর গলা ভেসে এলো। কি হয়েছে? আমি আর ড্রাইভার দুজনেই চমকে উঠলাম। আওয়াজ লক্ষ্য করে আলো ফেলে দেখলাম এক দীর্ঘকায় অতি শিপর বৃদ্ধ ঝোলা কাঁধে দাঁড়িয়ে আছেন। পরনে ধূসর আলখাল্লা, মুখে বয়সের ছাপ পড়লেও চিনতে ভুল হলো না আমার। ইমান ফকির। এত রাতে ডুয়ার্সের জঙ্গলে। কাঁদতে কাঁদতে ফকিরকে বললাম, ফকির শ্বাসকষ্ট হচ্ছে খুব, নিঃশ্বাস পড়ছে না। ফকির গাড়ির দরজা খুলে ভিতরে তাকালেন। আমার স্ত্রী এক অচেনা বুড়োকে দেখে সিঁটিয়ে গেল সিটে। আমি ইমান ফকিরকে বললাম, আমার স্ত্রীকে বললাম, দাও ওকে দাও, ওনাকে আমি চিনি। ইমান ফকির মেয়েকে কোলে নিয়ে বুকে কান পাতলেন। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বললেন, খুকি, ও খুকি, ওঠো। কি হলো? ওঠো। আমি অবাক হয়ে দেখলাম, যে মেয়ে গত 3 ঘন্টায় একটা কথা বলতে পারেনি, সে একটা দীর্ঘশ্বাস ফেলে মা মা বলে কেঁদে উঠল। ইমান ফকির আমার স্ত্রীর কোলে খুকিকে ফিরিয়ে দিয়ে বললেন, চিন্তা করো না মা, সেরে যাবে। তারপর ঝোলা থেকে একটা মাদুলি বের করে বললেন, এটা ওর গলায় পরিয়ে দাও। মাদুলি পরানোর প্রায় সঙ্গে সঙ্গে খুকির শ্বাস আবার স্বাভাবিক হয়ে এলো। ভাঙা ভাঙা গলায় মাকে বলল, মা জল খাবো। সবকিছু এত দ্রুত ঘটছিল যে আমি খানিক দিশেহারা হয়ে গেছিলাম। ইমান ফকির আমার দিকে ফিরে বললেন, মাদুলিটা ওর গলা থেকে খুলো না। আজ আর ডাক্তারের কাছে যেতে হবে না, ওই হাসপাতালে ভালো ডাক্তার নেই। কলকাতায় ফিরে চিকিৎসা করিয়ে নিও। কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালেন না ফকির। যেমন অন্ধকার ফুঁড়ে উনি বেরিয়ে এসেছিলেন, আবার তেমন মিলিয়ে গেলেন জঙ্গলের গভীরে।
সে রাতের ঘটনা এটুকুই। পরে গ্রামে এক বন্ধুকে ফোন করে জেনেছিলাম প্রায় 10 বছর আগে ইমান ফকির মারা গেছেন। ফকির বাবা, ফকির বাবা, আমার পেট ব্যথা ছাড়ছে না, মেয়েটার বিয়ে হচ্ছে না। যা, সব সেরে যাবে। হার হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।